কল্পনা করুন একটি প্রাইভেট দ্বীপ যেখানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মানুষেরা নিয়মিত যেত। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, টেসলার সিইও ইলন মাস্ক, আমেরিকার প্রেসিডেন্ট, এমনকি ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরাও। তবে স্থানীয়রা এই দ্বীপকে ডাকত পেডোফাইল আইল্যান্ড নামে। গত 30শে জানুয়ারি আমেরিকান সরকার প্রকাশ করেছে 3.5 মিলিয়ন পাতার ডকুমেন্টস, 2000 ভিডিও এবং 1,80,000 ছবি, যা উন্মোচন করে এক ভয়াবহ সত্য। কিভাবে একজন গণিত শিক্ষক পরিণত হলেন বিলিনিয়ার যৌন পাচারকারীতে, কিভাবে তিনি 3 দশক ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষদের ব্ল্যাকমেল করলেন এবং কেন আজও পর্যন্ত কেউ শাস্তি পায়নি। আজকের এই ভিডিওতে আমরা জানব তার পুরো সত্য। নমস্কার, আমি পবিত্র, আপনারা দেখছেন জেনেন ভাই। অধ্যায় 1, দানবের জন্ম। এফবিআই এর 10 বছরের ব্যর্থতা। জেফ্রি এপিস্টাইনের আসল কাহিনী শুরু হয় অনেক আগে থেকে। 1996 সালের আগস্ট মাস, মারিয়া ফারমান নামে এক তরুণী এফবিআইকে রিপোর্ট করে বলেন যে এপিস্টাইন তাকে যৌন নির্যাতন করেছেন। শুধু তাই নয়, তিনি এও বিস্তারিত বর্ণনা দেন যে কিভাবে এপিস্টাইন একটি পুরো নেটওয়ার্ক তৈরি করছেন। কিন্তু জানেন কি হলো? এফবিআই কিছুই করল না। পুরো 10 বছর তারা কোনো তদন্ত শুরুই করেনি। 2006 সালের 23শে মে পর্যন্ত নয়। এই 10 বছরকে আইনি বিশেষজ্ঞরা বলছেন হারিয়ে যাওয়া দশক। তাহলে এই 10 বছরে কি হলো? এপিস্টাইন কিনে নিলেন ক্যারিবিয়ানের লিটল সেন্ট জেমস দ্বীপ, 75 একর এলাকা জুড়ে বিশাল এক স্বর্গ, যার দাম ছিল $8 মিলিয়ন। নিউ মেক্সিকোতে কিনলেন জোরো রেঞ্জ এবং নিউ ইয়র্কের আপার ইস্ট সাইডে তার ছিল বিশাল ম্যানসন। 2005 সালে অবশেষে নীরবতা ভাঙল। ফ্লোরিডার পাম বিচে এক 14 বছরের মেয়ের বাবা মা পুলিশে অভিযোগ করলেন এপিস্টাইন তাদের মেয়েকে যৌন নির্যাতন করেছে। পাম বিচের পুলিশ প্রধান মাইকেল রেটার তদন্ত শুরু করলেন। এরপর তারা যা খুঁজে পেলেন তা ছিল আরও ভয়াবহ। এপিস্টাইন একটি পিরামিড স্কিম চালাচ্ছিলেন, যেখানে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের ম্যাসাজ করার জন্য ডাকা হতো, আর প্রতিটি মেয়েকে দেওয়া হতো $200 থেকে $300। কিন্তু ম্যাসাজ ছিল শুধু একটি অজুহাত। আর এর থেকেও ভয়ঙ্কর ছিল রেফারেল সিস্টেম। মেয়েদের বলা হতো তাদের বন্ধুদের নিয়ে আসতে, আর নিয়ে আসলেই প্রতিটি মেয়ের জন্য তারা আরও ডলার পেত। এইভাবেই 14 থেকে 17 বছরের স্কুল পড়ুয়া মেয়েরাই নিজেরাই হয়ে যেত এই জঘন্য নেটওয়ার্কের অংশ। 2006 সালে এফবিআই অবশেষে অপারেশন লিপ ইয়ার শুরু করলো। 53 পাতার রিপোর্টে তারা এপিস্টাইনের বিরুদ্ধে আন্তর্জাতিক যৌন পাচারের অভিযোগ আনলো। 35 জন ভিকটিমকে চিহ্নিত করা হলো। এবার মনে হচ্ছিল অবশেষে ন্যায় বিচার হবে, কিন্তু যা ঘটল তা আরও বড় কেলেঙ্কারি। অধ্যায় 2, অভূতপূর্ব অন্যাক্রমতা। 2008 সালের গোপন চুক্তি। 2008 সাল, তৎকালীন ইউএস অ্যাটর্নি আলেকজান্ডার অ্যাকোস্টা একটি গোপন চুক্তি করলেন এপিস্টাইনের সঙ্গে। এই চুক্তিকে আইন বিশেষজ্ঞরা বলছেন অভূতপূর্ব এবং সম্পূর্ণ অরক্ষণীয়। আর এই চুক্তির শর্তগুলো ছিল, এই চুক্তিতে শুধু এপিস্টাইন নয়, তার সকল সহযোগীদেরও ফেডারেল অভিযোগ থেকে সম্পূর্ণ অব্যাহত দেওয়া হলো। মানে যারা মেয়েদের রিক্রুট করত, যারা পুরো নেটওয়ার্ক চালাতো, সবাই মুক্ত। এবং ভিকটিমদের জানতেই দেওয়া হলো না এই চুক্তির কথা, যা এটি ছিল ক্রাইম ভিকটিমস রাইটস অ্যাক্টের সরাসরি লঙ্ঘন। এপিস্টাইন মাত্র 2টো রাজ্যের পতিতাবৃত্তির অভিযোগে দোষ স্বীকার করলেন, আর শাস্তি মাত্র 18 মাসের জেল, যার মধ্যে তিনি দিনে 12 ঘন্টা ওয়ার্ক রিলিজে থাকতে পারতেন। মানে জেল থেকে বের হয়ে তার কাজকর্ম করতে পারতেন। অবশেষে মাত্র 13 মাস জেলে কাটিয়ে 2009 সালে তিনি মুক্ত হলেন। তাকে একটি প্রাইভেট উইংয়ে রাখা হয়েছিল, যেখানে তার নিজেরই নিরাপত্তারক্ষী ছিল। তবে 2026 সালের ফাইলগুলো প্রমাণ করে যে এপিস্টাইনের আইনি টিম, যেখানে ছিলেন অ্যালান ডারশোভিচ এবং কেনেথ স্টার, তারা ফেডারেল প্রসিকিউটরদের সম্পূর্ণভাবে পরাজিত করেছিলেন অথবা কিনে নিয়েছিলেন। এই বিচারে পাম বিচ পুলিশ অফিসাররা ক্ষুব্ধ হয়েছিলেন, কারণ তারা জানতেন এটি ন্যায় বিচার একদমই ছিল না। কিন্তু ক্ষমতার কাছে তাদের কণ্ঠস্বর হারিয়ে গেল। অধ্যায় 3, এলিট নেটওয়ার্ক। বিল গেটস, ইলন মাস্ক এবং ব্ল্যাকমেলের খেলা। এখন আসি সবচেয়ে বিস্ফোরক অংশে। 2026 সালের জানুয়ারিতে প্রকাশিত ফাইলগুলো দেখায় যে 2008 সালে দোষী সাব্যস্ত হওয়ার পরেও এপিস্টাইন বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মানুষদের সাথে যোগাযোগ রেখেছিলেন। বিল গেটস, রাশিয়ান গার্লস এবং চিকিৎসাগত ব্ল্যাকমেল। 2013 সালের জুলাই মাস, এপিস্টাইন নিজের কাছেই একটি ড্রাফট ইমেল লিখলেন, সম্ভবত কথোপকথনের জন্য নোট। এতে তিনি দাবি করেন বিল গেটস রাশিয়ান মেয়েদের সাথে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন। এর ফলে তিনি একটি যৌন রোগে আক্রান্ত হন, যার কারণে বিল গেটস এপিস্টাইনের কাছ থেকে অ্যান্টিবায়োটিক চেয়েছিলেন তার তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটসকে গোপনে চিকিৎসা করার জন্য। এপিস্টাইন ইমেলে ক্রোধ প্রকাশ করেন। তিনি লেখেন যে বিল গেটস তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন।
যেখানে তিনি বছরের পর বছর ধরে বিল গেটসকে সাহায্য করেছিলেন। এপিস্টাইন নিজেকে এখানে বর্ণনা করে বলেন তিনি অবৈধ সম্পর্কে সাহায্যকারী এবং ড্রাগ সরবরাহকারী হিসেবে কাজ করেন। তবে বিল গেটসের মুখপাত্র এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করে দিয়েছেন। কিন্তু রাশিয়ান গার্লসের উল্লেখ এপিস্টাইনের পরিচিত পাচার নেটওয়ার্কের সাথে মিলে যায়। ইলন মাস্ক ওয়াইল্ডেস্ট পার্টি। ইলন মাস্ক পূর্বে দাবি করেছিলেন যে তিনি এপিস্টাইন থেকে দূরত্ব বজায় রেখেছেন, কিন্তু 2026 সালের ফাইল আলাদা কাহিনী বলে। 2012 সালের নভেম্বর এপিস্টাইন মাস্ককে ইমেল করেন লিটল সেন্ট জেমস সফরের ব্যাপারে। লেখেন যে হেলিকপ্টারে করে দ্বীপে কতজন যাবেন। সেখানে ইলন মাস্কের উত্তর ছিল, আমার স্ত্রী এবং আমি। এরপর ইলন আরও জিজ্ঞেস করেন, কোন দিন বা রাত আপনার দ্বীপে সবচেয়ে ওয়াইল্ডেস্ট পার্টি হবে। 2013 সালের ডিসেম্বরে মাস্ক আবার এপিস্টাইনকে ইমেল করেন। ছুটির দিনে তিনি BVI মানে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড কিংবা সেন্ট বার্ডস এলাকায় থাকবেন। ভিজিট করার কোনো ভালো সময় আছে? যদিও এটা নিশ্চিত নয় যে মাস্ক সত্যি সেই দ্বীপে গিয়েছিলেন কিনা, কিন্তু ইমেলের ভাষা ওয়াইল্ডেস্ট পার্টি খোঁজা দ্বীপের কুখ্যাতির সাথে তার যে আগে থেকেই পরিচয় এবং তার সেখানে অংশগ্রহণের ইচ্ছা প্রমাণ করে যে তিনি সবই জানতেন। স্টিভ ব্যানন ডকুমেন্টারি এবং ট্রাম্পের উপরে চাপ। 2019 সালে এপিস্টাইনের গ্রেপ্তারের ঠিক আগে তিনি এবং রাইট উইং রাজনৈতিক কৌশলবিদ স্টিভ ব্যানন তারা দুজনে শত শত টেক্সট মেসেজ আদান প্রদান করেন। ব্যানন একটি ডকুমেন্টারি তৈরি করেছিলেন যা এপিস্টাইনের ইমেজকে বাঁচাতে সাহায্য করবে। মানে এপিস্টাইন তখন মিডিয়াতে টাকা ঢালছিলেন নিজের ইমেজ বাঁচাতে। আর সবচেয়ে চমকপ্রদ টেক্সট মেসেজটা হলো এপিস্টাইন ব্যাননকে লিখেছেন, এখন তুমি বুঝতে পারছো কেন ট্রাম্প মাঝরাতে ঘেমে ওঠে যখন সে শোনে তুমি আর আমি বন্ধু। ব্যানন উত্তরে বলেন, বিপজ্জনক। মানে এপিস্টাইন বিশ্বাস করতেন ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তার পুরনো অভিজ্ঞতাই ছিল এক ধরনের শক্ত অবস্থান যা তিনি প্রভাব খাটানোর জন্য ব্যবহার করতে পারতেন। এই এপিস্টাইন ফাইলে আরও অনেকেরও নাম উঠে আসে। নিউ ইয়র্ক জায়ান্টসের চেয়ারম্যান স্টিভ টিচ এর নাম 400বারও বেশি উল্লেখ পাওয়া যায়। এপিস্টাইন তার জন্য ট্যালেন্ট স্কাউট হিসেবে কাজ করতেন। সেগুয়ে উদ্ভাবক ডিন ক্যামন দ্বীপ পরিদর্শনের পর ইমেলে লেখেন, একটি জাদুকরী জায়গায় অবিশ্বাস্য সফরের জন্য ধন্যবাদ। 2026-এ কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুডনিক এবং এপিস্টাইনের কথোপকথনের ইমেল প্রমাণ করে যে তিনি তার স্ত্রীর সঙ্গে 2012 সালে এপিস্টাইনের দ্বীপে পারিবারিক ট্রিপ সমন্বয় করেছিলেন। অধ্যায় 4 বৈশ্বিক নেটওয়ার্ক, ভারত, ব্রিটেন এবং ইসরায়েল। এপিস্টাইনের নেটওয়ার্ক শুধু আমেরিকায় সীমাবদ্ধ ছিল না, তিনি আন্তর্জাতিক ভূ রাজনীতিতেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ভারত, মোদি এবং আম্বানি। 2019 সালের ইমেলগুলোতে ভারতীয় ব্যবসায়ী অনিল আম্বানি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও উল্লেখ রয়েছে। এপিস্টাইন আম্বানিকে ইমেল করেছিলেন, মিস্টার মোদি হয়তো স্টিভ ব্যাননের সাথে দেখা করতে উৎসাহী হবেন। আরেকটি ইমেলে এপিস্টাইন দাবি করেন যে তিনি মোদির সাথে সত্যিই আকর্ষণীয় বৈঠক করেছেন এবং মোদি ইসরায়েল সম্পর্কে ট্রাম্পের পরামর্শ গ্রহণ করেছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলোকে দোষী অপরাধীর আবর্জনা চিন্তাভাবনা বলে খারিজ করেছে। কিন্তু এই ঘটনা দেখায় যে এপিস্টাইন কত দূর পর্যন্ত পৌঁছতে চেয়েছিলেন। যুক্তরাজ্য, প্রিন্স অ্যান্ড্রু, ব্রিটিশ রাজপরিবারের সংযোগ। 2026-এর ফাইল দেখায় যে প্রিন্স অ্যান্ড্রু 2008 সালে দোষী সাব্যস্ত হওয়ার পরেও বাকিংহাম প্যালেসে এপিস্টাইনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। 2010 সালের একটি ইমেলে দেখা যায় যে এপিস্টাইন অ্যান্ড্রুকে একজন 26 বছর বয়সী রাশিয়ান মহিলার সাথে দেখা করাচ্ছেন। ভিকটিম ভার্জিনিয়া গ্রিউফ্রে অভিযোগ করেন অ্যান্ড্রু এপিস্টাইন ট্রাফিকিং নেটওয়ার্কের মাধ্যমে তার সাথে 17 বছর বয়সে লন্ডন NY লিটল সেন্ট জেমসে যৌন সম্পর্ক করেছেন। এরপর 2022 সালে অ্যান্ড্রু এই মামলা সেটেলমেন্ট করেন $12 মিলিয়ন বিনিময়ে এবং 2025 সালে তার সমস্ত রাজকীয় উপাধি কেড়ে নেওয়া হয়। ইসরায়েল, ইহুদো বারাক। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদো বারাককে এই ফাইলে ঘন ঘন উপস্থিত হতে দেখা যায়। 2017 সালের ইমেল দেখায় যে বারাকের স্ত্রী নীলি প্রিয়েল লেসলি গ্রাফের সাথে এপিস্টাইনের ম্যানহাটন অ্যাপার্টমেন্টে থাকার বিষয়ে আলোচনা করেছেন। ইমেলে ক্লিনিং এবং অ্যাপল টিভি ইনস্টলেশনের মতো লজিস্টিক বিবরণ আছে। আর এই ঘটনা দেখায় যে 2008-এর পরেও যেখানে এপিস্টাইন রেজিস্টার্ড সেক্স অফেন্ডার, তখনও বিশ্ব নেতারা আরামে তার সম্পত্তি ব্যবহার করছিলেন। অধ্যায় 5 মৃত্যুর রহস্য এবং ব্যর্থ ন্যায় বিচার। 2019 সালের 10 আগস্ট এপিস্টাইন মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে মৃত অবস্থাতে পাওয়া যান। অফিসিয়ালি এটাকে আত্মহত্যা বলে ধরা হয়েছে, কিন্তু 2026 সালের ফাইল আরও প্রশ্ন তুলেছে, কিন্তু এর কোনো উত্তর নেই। কিন্তু তার মৃত্যু নিয়ে প্রশ্ন উঠছে। নজরদারি ব্যর্থতা। 2000+ ভিডিও প্রকাশ করা হয়েছে, কিন্তু সমালোচনামূলক ফাঁকও রয়েছে। ফুটেজ নন সিকোয়েন্সিয়াল এবং আপাত দৃষ্টিতে নির্বিচারে। মৃত্যুর রাতে ক্যামেরা মেলফাংশন হয়েছিল। সিস্টেমে শুধুমাত্র 30 দিনের ফুটেজ ধরে রাখার কথা, কিন্তু পুরনো ক্লিপ তখনও ছিল। ভিডিও ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন এটি অত্যন্ত সন্দেহজনক, বিশেষত হাই সিকিউরিটি ইউনিটের জন্য। বডি ডাবল প্রতারণা। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো জেল কর্মীরা একটি প্রতারণামূলক অপারেশন চালিয়েছিল। এই এপিস্টাইন ফাইলে একটা ইন্টারভিউ নোট প্রকাশ করা হয়, যেখানে বলা হয়েছে
এমসিসি স্টাফ বক্স এবং চাদর ব্যবহার করে একটি ডিকয় বডি তৈরি করেছিল, যা অফিস অব দ্য চিফ মেডিকেল এক্সামিনার লেবেলযুক্ত একটি সাদা ভ্যানে লোড করা হয় যাতে মিডিয়াকে ডাইভার্ট করা যায়। আর এর মধ্যেই এপিস্টাইনের আসল শরীর একটি কালো গাড়িতে লোড করা হয়, যা সকলের অলক্ষিতে চলেও যায়। এই ইচ্ছাকৃত প্রতারণা পুরো পোস্টমর্টেম প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সংশয় সৃষ্টি করেছে। আবার এপিস্টাইন ফাইলের অভ্যন্তরীণ একটা ইমেল প্রকাশিত হয়েছে, যেখানে একজন তদন্তকারী স্পষ্টভাবে বলেছেন এপিস্টাইনের চূড়ান্ত লিখিত যোগাযোগ সুইসাইড নোটসের মতো দেখায় না। তবুও মেডিকেল এক্সামিনার দ্রুত আত্মহত্যার সিদ্ধান্তে পৌঁছান। এনওয়াইসি চিফ মেডিকেল এক্সামিনার ডক্টর বারবারা স্যামসন 14 আগস্ট 2019-এ দ্রুত সুইসাইড বাই হ্যাঙ্গিং রুলিং দেন, অ্যাটপসির মাত্র 4 দিন পরেই। 2026 ডজ রিভিউ ব্যর্থতা অব্যাহত। এপিস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট থেকে যেখানে এই কেসের চূড়ান্ত স্বচ্ছতা আর সমাপ্তি আসার কথা ছিল, সেখানেই বরং এটি চলমান বিশৃঙ্খলা এবং অকার্যকারিতাকেই সামনে এনে দিয়েছে। 500-রও বেশি আইনজীবী প্রায় 6 মিলিয়ন পৃষ্ঠা নথি পর্যালোচনা করেছেন, তবু ডিসেম্বর 2025-এর নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেছে। সমালোচকদের মতে অতিরিক্ত রিডাকশন শুধু ভুক্তভোগীদের পরিচয়ই নয়, সম্ভাব্য অপরাধীদেরও আড়াল করা হচ্ছে। আরও অভিযোগ আছে সবচেয়ে সংবেদনশীল নথি নিয়ে, যেখানে গোয়েন্দা সংস্থা বা সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বের নাম জড়িত থাকতে পারে। সেগুলোকে ক্লাসিফাইড ছাড়ের আওতায় আটকে রাখা হয়েছে। বিচার বিভাগ ডোজ জানিয়েছে তারা একক কোনো নির্দিষ্ট ক্লায়েন্ট লিস্ট খুঁজে পায়নি। প্রযুক্তিগতভাবে এটি সত্য হতে পারে, কিন্তু সমালোচকদের বক্তব্য আলাদা কোনো তালিকা না থাকলেও ফ্লাইট লগ, ইমেল আদান প্রদান এবং ফোন রেকর্ড এই সব মিলিয়ে একটি সম্পর্কের নেটওয়ার্ক স্পষ্ট হয়ে উঠেছে। তাই লিস্ট নেই এই দাবি অনেকে দেখছেন শব্দের কারসাজি হিসেবে, যা পুরো নেটওয়ার্কের পদ্ধতিগত চরিত্রকে ছোট করে দেখানোর প্রচেষ্টা চলছে। উপসংহার: অন্ধকারের ছায়া যা এখনও রয়ে গেছে। 30 জানুয়ারি 2026-এ প্রকাশিত এপিস্টাইন ফাইল যেন আমেরিকান এলিট সমাজের এক বিষণ্ণ ময়নাতদন্ত। এতে উঠে আসে এমন এক বাস্তবতা যেখানে দোষী সাব্যস্ত এক যৌন অপরাধী ডিজিটাল যুগের প্রভাবশালী ব্যক্তিত্ব, গ্লোবাল ফাইন্যান্সের স্থপতি এবং রাষ্ট্রনেতাদের সঙ্গী হয়ে থাকতে পারে, তার অপরাধ বহুদিন জনসমক্ষে থাকার পরেও। এই অন্ধকার গোপনীয়তা কোনো লকারে লুকোনো ছিল না, সেগুলো ছড়িয়েছিল বিলিয়নিয়ারদের ভদ্র ইমেলে, যেখানে তারা ওয়াইল্ড পার্টির কথা লিখছে রাজপরিবারের ক্যালেন্ডার নোটে আর প্রসিকিউটরদের স্বাক্ষর করা নন প্রসিকিউশন চুক্তির কাগজে। আসল কেলেঙ্কারি শুধু এই নয় যে জেফ্রি এপিস্টাইন একজন দানব ছিলেন। কেলেঙ্কারি হলো তাকে তৈরি করেছে, আশ্রয় দিয়েছে এবং শেষ পর্যন্ত রক্ষাও করেছে সেই প্রতিষ্ঠানগুলোই যাদের কাজ ছিল তাকে থামানো। মূল প্রশ্ন যার উত্তর এখনও নেই। 10 বছরের ব্যর্থতা শত শত অতিরিক্ত ভিকটিম সৃষ্টি করেছে, এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠেছে। তৎকালীন প্রসিকিউটর আলেকজান্ডার আকোস্টার সিদ্ধান্তের পিছনে আর কোন কোন প্রভাবশালী ছিলেন? তদন্তকারীদের একাংশের মতে ক্যামেরা সম্ভাব্য কম্প্রোমাইজিং উপকরণ এবং আন্তর্জাতিক যোগাযোগের ইঙ্গিত একটি সংগঠিত হানি ট্র্যাপ নেটওয়ার্কের সন্দেহ উস্কে দেয়, যদিও এই নিয়ে চূড়ান্ত প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। নজরদারির ফাঁক, নিরাপত্তা ত্রুটি এবং আভ্যন্তরীণ অসঙ্গতি নিয়েও বিতর্ক সরকারি বর্ণনাকে ঘিরে প্রশ্ন জিইয়ে রেখেছে। একই সঙ্গে সমালোচকদের আশঙ্কা ক্ষমতাবান এবং ধনী ব্যক্তিদের অনেকেই হয়তো কখনো আইনের হাতে ধরা পড়বেনই না। আর সত্যি তো এটাই, প্রকাশিত ফাইলগুলো কিছুটা স্বচ্ছতা এনে দিয়েছে ঠিকই, কিন্তু একই সঙ্গে ন্যায় বিচারের সীমাও স্পষ্ট করে দিচ্ছে। সেই ক্ষমতাবান পুরুষদের বেশিরভাগই সম্ভবত কোনো আইনি পরিণতির মুখোমুখি হবেন না। এপিস্টাইন এন্টারপ্রাইজ ভেঙে পড়লেও যে জটিল প্রভাবের কাঠামো তাকে সম্ভব করেছিল, সেটির বড় অংশ এখনও অক্ষত রয়ে গেছে। আর হয়তো সেটাই সবচেয়ে অস্বস্তিকর সত্য। সো এই ভিডিও যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন।